5 ওয়াক্ত নামাজ পড়তো, পাজামে পাঞ্জাবি পরা, টুপি পরা, দাড়িওয়ালা। সেই জন্য তারা সবাই বলতেছে যে না, সে হচ্ছে জামাত শিবির করে, সে পিকেটিং করছে। কত মানুষ যে আহত হয়েছে, হাত নাই, পা নাই, চোখ নাই, সমস্ত শরীরে তার রক্তে ভেজা, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। আমিও না ভাবছি যে হ্যাঁ, মাথায় গুলি লাগছে, ঠিক আছে, ট্রিটমেন্ট করবে, ভালো হয়ে যাবে। কিন্তু সে যে দুনিয়া থেকে চলে যাবে এটা না আমি বুঝতেই পারি নাই। তারপরে আমি তার হাত ধরতেছি, পা ধরতেছি, বুকে মাথা দিতেছি। আমি শহীদ আব্দুল ওয়াদুদের ওয়াইফ শাহনাজ পারভিন বলছিলাম। আমার হাজব্যান্ড 24শে জুলাইতে শহীদ হয়েছে। 19শে জুলাই রোজ শুক্রবার ছিল সেই দিন। তো শুক্রবার সে যথারীতি যেরকম কাজ থাকে সেরকম শুক্রবার জুম্মার নামাজ পড়ে এসে বাসায় লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিল। রেস্ট নেওয়ার পর 4টা সাড়ে 4টার দিকে সে বাসা থেকে বের হয় আসরের নামাজ পড়ার উদ্দেশ্যে। তখন বাসা থেকে বের হওয়ার পর সে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় দেখতে থাকে যে আসলে কি হচ্ছে, কোথায় কি গণ্ডগোল হচ্ছে। আসলে সে মূলত দেখার জন্যই বের হয়েছে, কিন্তু আমাকে বলে গেছে আসরের নামাজ পড়ার জন্য। তো আসরের নামাজটা আমাদের আজিমপুর কোয়ার্টারের ভিতরে মসজিদে পড়ে সে হচ্ছে গিয়ে তার দোকানের উদ্দেশ্যে, আমার হাজব্যান্ড নিউ মার্কেটে ব্যবসা করতো, কাপড়ের ব্যবসা করতো। তো সে হচ্ছে নিউ মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে নিউ মার্কেটে 1 নম্বর গেটে যখন যায় তখন অনেক লোকজন ছিল। তো আমার হাজব্যান্ড যখন বের হয়ে যায় তখন হচ্ছে গিয়ে কিছুক্ষণ পরপরই আমার কেমন যেন খারাপ লাগতেছিল। আমি তাকে বারবার কল দিচ্ছিলাম, তার সাথে কথা বলতেছিলাম, অনেক চিৎকার চেঁচামেচি হট্টগোলের শব্দ পাচ্ছিলাম। তো সেখানে আমি তাকে বারবার বলতেছিলাম যে তুমি ওখানে যাও না, ওখানে তো অনেক গ্যাঞ্জাম হচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে, ওখানে গেলে ঝামেলা হবে, শুধু শুধু যাওয়ার কি দরকার। বলতেছে না, কিছু হবে না, অনেক লোকজন আছে। তো সেখানে নিউ মার্কেট 1 নম্বর গেটে অপোজিটে আজিমপুর কোয়ার্টারে এখানে সেই গেট দিয়ে বের হলো। বের হওয়ার পরে যখন নিউ মার্কেটে 1 নম্বর গেটের ওই দিকটায় গেল তখন অনেক লোক ছিল ওইখানে, কিন্তু নীলক্ষেতের ওখান থেকে অতর্কিতভাবে পুলিশ, তারপরে আওয়ামী লীগের দোসরেরা একসাথে গোলাগুলি করা শুরু করে। তো আমার হাজব্যান্ড ছিল অনেক লম্বা, সে হচ্ছে দৌড় দিয়ে পালাতে পারে নাই, ওই মুহূর্তেই সে হচ্ছে গুলি খেয়েছে। তো যখন সে গুলি খায় তখন তার সাথে আমার ফোনে কথা হচ্ছিল, তার সাথে আমি ফোনে কথা বলতেছিলাম যে তুমি ওখানে যাও না, ওখানে অনেক শব্দ হচ্ছে। বলতেছে না, কিছু হবে না। এই কথা বলে যখন সে মোবাইলের লাইনটা কাটলো, মোবাইলটা তার হাতে, ওই মুহূর্তে সে গুলি খায়। আমি গুলি শব্দটা পাইনি, সে পড়ে যায়। পড়ে গিয়ে ধরেন সে যখন গুলি খায় তার পরপর আমার ছেলেটা আমার আব্বার বাসায় ছিল। তো আমার বাসা থেকে আমার ভাইকে আমি ফোন দিই আমার ছেলেটাকে আমার বাসায় দেওয়ার জন্য। জাস্ট শুধু এইটুক সময় আমি মানে পার করেছি, তারপর পরে আমার হাজব্যান্ডের নাম্বার থেকে আবার একটা কল আসে। তা আমি যে বললাম কি ব্যাপার, আবার ফোন দিয়েছো? তখন হচ্ছে বলতেছে, একটা লোক ফোন দিয়ে বলতেছে যে আপু এই মোবাইলটা কার, এই মোবাইলটা আপনার কি হয়? তা আমি বললাম যে কেন ভাইয়া, এটা তো আমার হাজব্যান্ডের নাম্বার। বলতেছে উনি হচ্ছে গিয়ে গুলি খেয়েছে। তো আমি জোরে চিৎকার করি, আমি বিশ্বাস করতে পারি নাই যে আসলেই কি সত্যি সে গুলি খেয়েছে। মাত্র 2-3 মিনিটের ব্যবধান না আমি যার সাথে মানুষটার সাথে কথা বলেছি। বলতেছে না আপু, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। বলতেছে না আপু, আপনি একটু খবর নেন, ওনাকে গুলি করা হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম ভাইয়া কোথায়? বলতেছে ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছে, আপনি একটু খবর নেন। তখন তাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আসলে কোন হসপিটালে নিয়ে গেছে, আমাকে একটু বলতে পারেন? বলতেছে না, আমরা তো বলতে পারবো না কোন হসপিটালে, আপনি বিভিন্ন হসপিটালে খবর নেন। তো সাথে সাথে আমার ভাইকে ফোন দিলাম, আমার ভাইয়ের নাম সোহাগ। ফোন দিয়ে বললাম যে সোহাগ, হুজাইফার বাবার মাথায় নাকি গুলি লাগছে। আমার ছেলের নাম হুজাইফা। তো ও সাথে সাথেই ঢাকা মেডিকেলে, আমার কেন যেন মনে হয়েছে যে ঢাকা মেডিকেলেই নিয়ে গেছে। পরে হচ্ছে গিয়ে আমাকে বলতেছিল আপু আপনি একটু সরারদিতে খবর নেন অথবা হচ্ছে গিয়ে শিকদারে খবর নেন, কিন্তু আমার মন কেন যেন বলছে যে ঢাকা মেডিকেলে। তো আমার ভাইকে বললাম যে সোহাগ, হুজাইফার বাবার মাথায় নাকি এরকম গুলি লাগছে, তুই একটু ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে খবর নে তো। তো আমার ভাই গিয়ে তাকে পাইছে। ইমার্জেন্সির 1 নম্বর গেটে একদম সাথেই ছিল, গেটের সাথেই ছিল, কিন্তু আমাকে বলে নাই। তো তার অবস্থা খুব খারাপ ছিল, তখন সে কোমায় চলে গেছে।
তো আমি বাসা থেকে বের হয়ে যাই, আমার ভাইকে ফোন দেওয়ার সাথে সাথে আমি বাসা থেকে বের হয়ে যাই, কিন্তু আমার বাসা হচ্ছে আজিমপুর কবরস্থানের ওখান থেকে আমি আসতে পারতেছিলাম না। রাস্তায় এত গোলাগুলি হচ্ছিল, এত মারামারি, এত পিকেটিং ছিল, যে আগুন দেওয়া ছিল, কি যে ভয়ঙ্কর অবস্থা। তো আমি বারবার আমার ভাইকে ফোন দিচ্ছি, আমার ভাই তাকে পাইছে কিন্তু আমাকে বলে নাই যে তাকে পাইছে। আমাকে শুধু এইটুকু বলতেছিল, তুই কেন বাসা থেকে বের হয়েছিস, তুই বাসায় যা, আমি দেখতেছি, তুই বাসায় যা। তো কিন্তু আমি বারবার রাস্তায় ঘুরতেছি পাগলের মতো, যে আমি কোন দিক দিয়ে ঢাকা মেডিকেল যাব, কিভাবে যাব, কোথায় যাব। তারপরে আমার রাস্তায় সবাই জিজ্ঞেস করতেছে, আপু কোথাও কি কোনো সমস্যা হয়েছে আমাদেরকে একটু বলেন, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারতেছিলাম না। তো আমি আমার আব্বার বাসার সামনে পর্যন্ত আসার পরে আমার ভাইয়ের বন্ধুরা আমাকে নিয়ে যায়। তখন আমার ভাই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে তার মাথায় তো গুলি লাগছে, তাকে পাওয়া গেছে, তার ব্লাড গ্রুপ কি। তো তার ব্লাড গ্রুপ ছিল ও পজিটিভ। তো ডাক্তাররা ওনাকে যখন পায় তখন ওনার শরীর থেকে অলমোস্ট রক্ত সব চলে গেছে। মাথার পেছন দিকে গুলি লাগছে। তো ডাক্তার বলছে যে ওনাকে ব্লাড দিতে হবে অনেক। তো আমাকে তখন ব্লাড গ্রুপের কথা জিজ্ঞেস করছে। আমার ভাই গিয়ে ডাক্তারের সাথে কথা বলতেছে যে এই পেশেন্টের এই অবস্থা, আমাদেরকে রিলিজ করে দেন, আমরা অন্য হসপিটালে নিয়ে আইসিইউতে ভর্তি করবো, এখানে কোনো ট্রিটমেন্ট হবে না। তো ডাক্তার আমার ভাইকে শুধু এইটুকু বললো যে আপনার কি হয়। বলতেছে আমার বোনের জামাই। বলতেছে কেমন বোনের জামাই? তো বললো যে আমার একটা বোনের জামাই। তখন বললো যে আপনারা একটু পাশে থাকেন, আপনার বোন কোথায়? বলতেছে না, আপনি আমাদেরকে এই পেশেন্ট রিলিজ করে দেন। বলতেছে দেখেন, যত কিছুই বলেন না কেন এই পেশেন্ট বাঁচবে না, শুধু শুধু আপনারা এত উত্তেজিত হয়েন না, আপনারা একটু পাশে থাকেন। তো বলতেছে যে আপনার বোন কখন আসবে? তো ও বলতেছে আমার বোন আসতেছে রাস্তায়, কিন্তু তার শুধু রুহুটা ছিল। আমি হসপিটালে যেতে পারি না, তার আগেই তার একটা খিঁচুনি উঠলো, নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে গড়গড় করে রক্ত বের হয়ে তার দমটা চলে গেল। কিন্তু সবাই জানলো, সবাইকে ফোন দেওয়া হয়ে গেছে, সবাই জেনে গেছে সে নাই, কিন্তু আমাকে কেউ না বলে নাই যে সে নাই। আমিও না ভাবছি যে হ্যাঁ মাথায় গুলি লাগছে, ঠিক আছে, ট্রিটমেন্ট করবে, ভালো হয়ে যাবে, কিন্তু সে যে দুনিয়া থেকে চলে যাবে এটা না আমি বুঝতেই পারি নাই। তো আমি হসপিটালে গেছি, যা দেখি সে পড়ে আছে, সমস্ত শরীরে তার রক্তে ভেজা, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। কিন্তু আমি তাকে ধরতে গেছি, আমার ভাই আমাকে ধরতে দেয় নাই, বলে নাই সে নাই। আমার বলতেছে কোমায় চলে গেছে, তুই ধরিস নাই, পেশেন্ট ধরা যাবে না। কিন্তু তারপরে আমি তার হাত ধরতেছি, পা ধরতেছি, বুকে মাথা দিতেছি, দেখতেছি যে তার শরীরটা ঠান্ডা বরফ হয়ে যাইতেছে। বুকে যখন মাথা দিতেছে মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটাই করতেছে। আমি বুঝতে পারতেছি না সে আসলে বেঁচে আছে না মরে গেছে। এখন আমার ভাই দৌড়াদৌড়ি করতেছে তার লাশটা বের করার জন্য। তা আমি বলতেছি ভাইয়া দেখ, তার বুকে না কেমন যেন হৃৎপিণ্ডটা কাজ করতেছে। ও ডাক্তার ডাকতেছে, কথা বলতেছে, আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আমি আসলে বুঝতেই পারতেছিলাম না। এত মানুষ, এত ভয়ঙ্কর স্মৃতি। তা আমি বোকার মতো, বিশ্বাস করেন আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না। আমি মানে এত শকড, এত বোকা হয়ে গেছে, আসলে কি হইলো। মানে 1 ঘন্টার ব্যবধান না, কিচ্ছু না, আমি ওই মানুষটাকে এরকম মৃত পড়ে থাকতে দেখছি, এটা আমি আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না। আমার ভাই আমার পাশে এসে দাঁড়ায় বলে কি, তুই না ভাইকে পড়িস না, তুই যদি ভাইকে পড়িস না তাহলে আমার অনেক কাজ, এখন অনেক দায়িত্ব, আমি কিচ্ছু করতে পারবো না। আমার ভাই, ওর বন্ধুরা সবাই মিলে আমার হাজব্যান্ডের লাশটাকে নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু তারা আটকে রাখছে, দেয় নাই। আমার হাজব্যান্ডের লাশটা আমি 3 দিন পর পেয়েছি। এক ঢাকা মেডিকেল, এক থানা, এরকম করতে করতে শেষ। তারা তখন বলে উনি হচ্ছে, আমার হাজব্যান্ড 5 ওয়াক্ত নামাজ পড়তো, পাজামা পাঞ্জাবি পরা, টুপি পরা, দাড়িওয়ালা, সেই জন্য তারা সবাই বলতেছে যে না, সে হচ্ছে জামাত শিবির করে, সে পিকেটিং করছে। তারপরে
ওসি বলতেছে, থানার ওসি বলে উনি আমাদেরকে হচ্ছে ভুয়া বলছে। ঠিক আছে, মেনে নিলাম সে পিকেটিং করছে, ভুয়া বলছে, সব কিছু আমি মেনে নিলাম তর্কের খাতিরে। কিন্তু তাই বলে কি একটা মানুষের জীবন নিয়ে নিবে? এটা কেমন দেশ? মানুষের ন্যায্য চাওয়া পাইতে গেলেও মানুষের জীবন দিতে হবে। শুধু তো আমি না, এরকম হাজার হাজার মেয়ে বিধবা হয়ে গেছে, হাজার হাজার সন্তান এতিম হয়ে গেছে, হাজার হাজার বাবা মার বুক খালি হয়ে গেছে। কত মানুষ যে আহত হয়েছে, হাত নাই, পা নাই, চোখ নাই। আমি 19শে জুলাইয়ের কথা আমি কোনো দিন ভুলবো না, মৃত্যুর আগ পর্যন্ত আমি ভুলবো না। আমি ঢাকা মেডিকেলে যখন গেছি, ভাই আমি স্লিপ কেটে পড়ে গেছি। এত রক্ত, এত রক্ত আমি কোনো দিন দেখি না। কেউ কোনো মানুষ স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছিল না, স্লিপ কেটে রক্তে পড়ে যাচ্ছিল। মানুষের মাথার গুলি নাই, বুকে গুলি, কি ভয়ঙ্কর! মানে সেকেন্ডে সেকেন্ডে মানুষ আসতেছিল। মারা যাওয়ার পরে 3 দিন পরে আমি তার লাশ পেয়েছি। দুপুরের পর 3টার দিকে তার লাশ দিয়েছে আমাদেরকে। তখন আমরা গোসল করিয়ে তার দেশের বাড়িতে নিয়ে গেছি। আমার শাশুড়ি গ্রামে একা ছিল, তার সমস্ত আত্মীয় স্বজন ঢাকায় ছিল, কিন্তু আমার শাশুড়ি একা গ্রামে ছিল। আমি না, তার লাশটা আমি এখানে দাফন করতে পারি না আমার বিবেকের তাড়নায়। আমি নিয়ে গেছি আমার শাশুড়ির কাছে যে তার ছেলেকে সে না দেখে কিভাবে আমি তাকে দাফন করবো। 3 দিন আমি তার লাশ পাইনি। আমার হাজব্যান্ডের লাশটা দেয়নি, বলছে সে পিকেটিং করে, তার লাশ দেওয়া যাবে না, সে জামাত শিবির করতো। এই কথা বলে বলে মানে এত যে হয়রানি হইতে হচ্ছে। ঢাকা মেডিকেল থেকে পাঠায় দেয় থানা থেকে পাঠিয়ে দেয় ঢাকা মেডিকেলে। এই 3 দিন এরকম পাগলের মতো সবাই না খেয়ে না দে, ঘুম নাই। তখন কারফিউ ছিল, কোনো গাড়ি নাই, মানুষ পাগলের মতো ঘুরছে, কিন্তু তার লাশটা আমরা নিতে পারি না। অনেক কষ্টের বিনিময়ে, অনেক কিছুর বিনিময়ে তারপরে তারা, আমার ভাই বলছে যে আমার এই লাশটা নিতেই হবে, যে কোনো বিনিময়ে আপনারা যা বলেন তাই বলে আমি লিখবো। কিন্তু থানা থেকে ওখানে লিখে দেয়নি যে আমার হাজব্যান্ডের মাথায় গুলি লেগেছিল। শুধু এইটুকু লিখে দিয়েছে যে আঘাতপ্রাপ্ত হয়ে, তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু মাথায় যে আসলে গুলি ছিল, গুলি লেগেছিল, এই কথাটা বলেনি। আমরা যখন পোস্টমর্টম রিপোর্টটা পেলাম তখন ওখানে লেখা ছিল যে হ্যাঁ, তার মাথায় গুলি লেগেছে। আমি শহীদের স্ত্রী হিসেবে আমি বলবো যে দেশের সর্বোচ্চ যে বিচারটা, সেই বিচারটা যেন হয়। আমরা 2 বছর যাবৎ সবার দ্বারে দ্বারে ঘুরেছি বিচারের জন্য, কিন্তু আলটিমেটলি আসলে বিচার কেউই করে না। ঠিক আছে, এই নতুন সরকার নতুন আসছে, তাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে যে এই হাসিনা যে এতগুলো মানুষকে মেরে ফেলছে, তার যেন সর্বোচ্চ বিচারটা হয়। সে যেন আবার মাথা উঁচু করে আবার দাঁড়াতে না পারে। এটাই আমার সরকারের কাছে দাবি থাকবে। আমাদেরকে সর্বপ্রথম যারা আসছে তারা হচ্ছে জামাত ইসলাম থেকে আমাদেরকে সর্বপ্রথম খবর নিয়েছে। অন্যান্য সংস্থা বা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলরাও আমাদের খোঁজখবর নিয়েছে। সরকার থেকে আমাদেরকে কিছু অনুদান দিয়েছে। আসলে সেইটা আমাদের জন্য মানে কোনো কিছুর বিনিময়ে আসলে এইটা আমরা কিভাবে নিব? দেখেন, আমার এত সুন্দর একটা সংসার ছিল, সেই সংসারটা আমার তছনছ হয়ে গেছে। আমার জীবনের সব কিছু এলোমেলো হয়ে গেছে। যেই সামান্য অনুদানটা দিয়েছে, এই অনুদানটা আসলে মানে এইটা দিয়ে আমি কি করব বলেন? আমার জীবনের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটা দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ, সব কিছুর বিনিময়েও তো এই লোকটাকে ফেরত পাওয়া যাবে না, বা ওনার আসলে কোনো রিপ্লেসমেন্ট হবে না। সরকারকে এটাই বলবো যে তারাও কিন্তু আসছে এতগুলো শহীদের রক্তের বিনিময়। আজকে কিন্তু তাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না। আজকে কিন্তু যে যার অবস্থান থেকে যেখানে আছে, হ্যাঁ, সেখানে কিন্তু তাদের কথা ছিল না থাকা। কিন্তু তাদের কাছে বলবো, তাদের বিবেক, তাদের সব কিছু প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে আমাদের যাতে এই হাঁ ভোটটা এবং জুলাই সনদটা বাস্তবায়ন করে, এটাই সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে। এবং দেশটাকে, যার জন্য এতগুলো মানুষ শহীদ হয়েছে, দেশটাকে সুন্দর করে যাতে সাজানো হয়। মানে যারা শহীদ হয়ে গেছে তারা তো দুনিয়া থেকে চলে গেছে, তাদের সংসারটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু যারা আহত হয়ে পড়ে আছে তাদের জীবনে কি চাওয়ার আছে?
তারা তো চাইছেই দেশটাকে সুন্দর করে গড়ার জন্য। আমি চাই যাতে এই সরকার সুন্দর করে এই দেশটাকে নতুন করে সাজায়, যাতে আর নতুন কোনো ফ্যাসিস্ট না আসে, আর নতুন কোনো অবিচার না হয় দেশে। সব রাজনৈতিক দলের জন্য আমার একটাই কথা থাকবে, যে কোনো রেষারেষি না, কোনো দলাদলি না, আপনারা ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করেন, জনগণের জন্য কাজ করেন। আপনাদের জন্য জনগণ সবসময় আপনাদের সাথে থাকবে।